আগে এক সময় ঠিক আছে আমরা ধরে নিলাম শেখ হাসিনা খুব খারাপ ছিল, আওয়ামী লীগের গভর্নমেন্টের আমল খুব খারাপ ছিল, কিন্তু আওয়ামী গভর্নমেন্টের তো বার কাউন্সিলের নির্বাচনগুলো একদম নিরপেক্ষ হইতো। আদালতের যেসব বিচারক নিয়োগ দেওয়া হইতো সেগুলো তোমার পরীক্ষা এবং তোমার যোগ্যতার ভিত্তিতে দেওয়া হইতো। এখন কোত্থেকে? এখন তো আদালতের যেসব বিচারক নিয়োগ দেওয়া হয়েছে এরা এমন গ্রেডের যে তাদের মানে এই মুহূর্তে যারা বিচারক আছে এটাও সুপারসিড করা হয়েছে। মানে তাদের আগে ধরো আরো 12টা সারি ছিল যারা বিচারক হইতে পারতো, ওই সমস্ত লোক রাখা হয়নি নিচের থেকে, মানে যার কোনো জ্ঞানই নাই তারে আইনা জ্ঞান পাপি করে দেওয়া হয়েছে। ধরো এখন আমারই নিয়ে যায় যদি আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয় তাহলে আমি কি বিচার করব? আমি তো বিচারের বউ বুঝবো। সুতরাং একদিকে আদালত আরেকদিকে নির্বাচন, একতরফা নির্বাচন করছে বার কাউন্সিল সব। আগে তো আদালতে একজন বিচারক চিন্তা করতো যে ভাই বার কাউন্সিলের বারের লোকজন কি বলবে। এখন তো এমন একটা যে পুরো দলীয় ইয়ে দিয়া যে এখন আপনি বিচারক যা বলবেন বার কাউন্সিলও তা মানবে, বার কাউন্সিল যা বলবে বিচারক তা করতে হবে। অবস্থাটা তো এরকম দাঁড়াইছে। সুতরাং বিচারক কি বলবেন আর বিচারকের আইন কে মানে? কারণ আইনের শাসন থাকলে না আইন মানার কথা ছিল। এখন যে অবস্থা সারা বাংলাদেশে, এখানে কি তুমি বলতে পারো যে না সব কার্যক্রম ঠিক চলছে? এই যে আজকে 2 বছর 2.5 বছর ধইরা হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী জেলখানায় বন্দী, ওদের জামিনও পায় না, জামিন পাইলে আবার মুরগি চুরির মামলায় দেয়। এই কাহিনী তো এর আগে দেখি নাই। ঠিক আছে, পৃথিবীর সব দেশে তুমি অন্যায় করছো তোমার বিচার হবে, কিন্তু জামিন পাওয়ার অধিকারও তো আছে। এমন তো না বলে জামিন পাইলেই আপনি ভাগ্যা যাবেন। তো আপনি এক কাজ করেন, সবাই জামিন দেন, বলেন যে এটা সবার পাসপোর্ট সিজ করা হইলো, ছবি এয়ারপোর্ট বর্ডারে দিয়ে রাখেন যে এরা দেশ থেকে বেরোতে পারবেন, সেটা করেন আপনি। জামিন তো দিতে হবে আপনার। আপনি জামিন দিবেন না, জেলখানার ভিতরে মরতেছে, কেউ জামিন পাইলে তারা আটকায় রাখতেছেন, পয়সা দিতে পারলে ছাড়তেছেন, না দিতে পারলে মুরগি চুরির মামলায়, হাঁস চুরির মামলায়, এগুলো তো আবার ঢুকাইতেছেন। তো এটা কোন ধরনের? সেটাই তো হচ্ছে এখন বর্তমান সময়ে। ওইটাই বললাম যে এগুলা যেহেতু হচ্ছে, সুতরাং তুমি কিভাবে বলো যে দেশের মানুষ আইন মানে না? দেশে আইন আছে, দেশের মানুষ আইন মানছে না তো আমি এটা বলিনি। আমি বলছি জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি বলছেন গণমাধ্যমগুলো আইন মানছে না এবং গণমাধ্যমগুলো আদালতের নির্দেশনা মানছে না। আদালতের নির্দেশনাটা কি ছিল? আদালতের নির্দেশনা ছিল যে শেখ হাসিনার মানে বাইট বা শেখ হাসিনার কথা কিংবা ভাষণ সেটা প্রচার করা যাবে না। কারণ ইন্ডিয়া আগে তো কথায় কথায় ইন্ডিয়াকে দোষ দিত, এখন তো আর ইন্ডিয়াকে দোষ দিতে পারছে না। এখন সরাসরি গণমাধ্যমকে ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। যেমন আমি বিএনপিরা এক তো সোনারেজ দিচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ও তো গর্ধব, ও এখনো বুঝেই না যে মিডিয়া চালাইতেছে কেমনে। মিডিয়া কি করতেছে দেখো, মিডিয়া করতেছে কি, ধরো একটা নিউজ পাইছে শেখ হাসিনার, সে তোমারে বা আমারে কইতেছে ভাই এই নিউজ শেখ হাসিনার দেখেন তো একটু। তা আমরা দেখে পয়রা বুঝলাম যে আরে শালা এটা কঠিন নিউজ, সুতরাং আমরা কি করলাম, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম। 1 ঘন্টাতে এটা ভাইরাল। গণমাধ্যম কি করতে, সোশ্যাল মিডিয়াতে আছে লেখা, গণমাধ্যম ছাপতেছে, সূত্র সোশ্যাল মিডিয়া লেখা দিচ্ছে তো নিচে। শেখ হাসিনার একটা বক্তব্য ওয়ার্ল্ড মিডিয়াতে, সেটার কোট করে না তারা দিচ্ছে। এখানে ভুল কি করতেছে তারা? সরাসরি তো ওরা ইন্টারভিউ নিয়ে কিছু প্রচার করতেছে না, ওরা তো বিভিন্ন মিডিয়ার তথ্যপত্রগুলো আইনা দেখাচ্ছে। আর গণমাধ্যমের উপর প্রেশার কেন করবে? গণমাধ্যম কি, গণমাধ্যম তো হচ্ছে যে একটা জাতির 2য় বা 3য় মেরুদণ্ড, দর্পণ 4র্থ মেরুদণ্ড। হ্যাঁ, তো এই মেরুদণ্ড, তারা তো সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনারা তো চাপ দিয়ে তখন হত্যা খুন রাজধানী এগুলো বন্ধই করে রাখছেন, এগুলোর কোনো নিউজ আসে না। ধর্ষণ খুন হত্যা এগুলোর নিউজ করতে পারবেন না, বলেই দিছেন আপনারা। আবার যদি করেনও তাইলে আবার পিড়ে মাইরে আপনাদের ওই নিউজ আবার আপনাদের উঠে নিতে বাধ্য করতেছে। তো আপনারা এইটা কি স্বাধীন গণমাধ্যম? একবার বলবেন যে আপনাদের সময় স্বাধীন, আরেকবার বলবেন যে না এটা দিতে পারবেন না কেন ভাই? স্বাধীন হলে দিতে পারবেন না কেন? এই যে পার্বত্য চট্টগ্রামে গত 3 দিন আগে 3টা ছেলে শর্ট ডেড হইলো, কাহিনীটা কি? সেখানে 13 জন আরো সেনা কর্মকর্তা সহ সিপাহীরা যে গায়েব হয়ে গেলে 13 জন কোথায়? এদের আনতেছেন না কেন? এরা কোথায় গেছে? এই নিউজটুকু সংবাদপত্রে আসলো না কেন? সেটা কি একবারও বলছে? সেটা তো বলে না।
এই যে এত চুরিদারি করতেছেন, এগুলোর সংবাদ প্রকাশ করতে দিতেছেন না আপনারা। কে দিবে? কিভাবে কিভাবে রূপে মামুনুল হক? শেখ হাসিনা কি মামুনুল হকের মতো পাকিস্তানি বীজ নাকি? পাকিস্তানি বীজারা এসে দেশের ভিতরে কথা বলতে পারবে, পাকিস্তানি বীজ এসে দেশের ভিতরে সব করতে পারবে, শুধু শেখ হাসিনা পারবে না এইটা। এবং তুমি সম্ভবত পাইছো কিনা জানি না, তুমি চাইলে আমি তোমার একটা ভিডিও পাঠাইতে পারি যে পাইক্কা এ মামুনুল হকদের বীজ, মানে পাইক্কাদের বীজ যে কত খারাপ, এরা যে কি করতেছে। গতকাল বাংলাদেশেই এই ঘটনা ঘটছে। কি কি ঘটনা? এটা হচ্ছে যে একটা ইয়েতে কি বলে এই গাড়ি, ঢাকা ইউনিভার্সিটির কাছে একটা গাড়ি কার দিয়ে ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলেকে ধাক্কা দিচ্ছে, সাইকেল সহ টাইনে নিয়েছে, রং সাইডে ছিল সে পাইক্কা, সে নাইমা মা বোন তুলে গালাগালি করতেছে এই পাইক্কা বাংলাদেশে বৈশা, বাংলাদেশের পোলাপাই। আমি তোমার ভিডিওটা দিয়েছি, তুমি চাইলে ওইটা হোয়াটসঅ্যাপ থেকে। হ্যাঁ, আমি অবশ্যই সেটা জনগণকে দেখাবো, কিন্তু আমি আরেকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু খোলামেলা আলোচনা করতে চাই। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান, বেলুচিস্তান এবং কাশ্মীরে একযোগে আন্দোলন শুরু হয়েছে। তারা সবাই আলাদা আলাদা রাষ্ট্র গঠন করার ব্যাপারে আন্দোলন করছে, জনগণের আন্দোলন। বিশেষ করে আজাদ কাশ্মীর বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর যেটা, সেখানে কিন্তু ইতিমধ্যে সেখানে কি যে রাওয়ালকোট নাম করে জায়গাটাতে, সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেখানে কিন্তু তীব্র গণ আন্দোলন শুরু হয়ে গেছে। তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চায়। এখন এই মুহূর্তে পাকিস্তান এমন ভাবে নিজেদের পেটের ব্যথায় নিজেরা আক্রান্ত, এরা কিন্তু বাংলাদেশের এই বাঙ্গু মোমেন্ট, এই বাংলাদেশের এই ধরনের পাটপাতদেরকে ফাইন্যান্স করতে পারছে না বা করছে না। ঠিক এই সময় শেষ করি, ঠিক এই সময় আমাদের ইনকিলাব অর্থাৎ হাজি মঞ্চ, মানে হাদি মঞ্চ, এই ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে জুমা আর কিন্তু যে জাবের কিন্তু পদত্যাগ করছে। মানে ওদের হাদি টাদি সিরামেরা শেষ, এখন ওরা পদত্যাগ করতেছে। কেন? কারণ পাকিস্তান ওদেরকে এখন টাকা দিতে পারবে না, কারণ টাকার ইনকিলাব কালচারাল সেন্টারে ঢুকবে না। পাকিস্তান তো নিজেই না খেয়ে মরবে দুদিন পরে। কারণ কাশ্মীর যদি আলাদা হয়ে যায়, বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায়, গিলগিট বাল্টিস্তান যদি আলাদা হয়ে যায়, ওদের তো ম্যাক্সিমাম খনিজ সম্পত্তি থাকবে না, আবার হচ্ছে পরিশ্রমী জনবল থাকবে না। ওরা তো নিজেরাই তো না খেয়ে মরবে দুই দিন পর। ওরা বাংলাদেশকে সহযোগিতা করবে? করবে না। এই যে চান্সটা বুঝে ওরা কিন্তু পদত্যাগ করে ফেলছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তানের অবস্থাটা অনেকটা ইরানের মতো। ইরান মাইর খাইতে খাইতে মাজা ভাঙিয়া যাইতেছিল, কিন্তু এরপরে ইরান পয়সা দিতেছিল হুতি, হামাস এদেরকে বিভিন্ন জায়গায়। ঠিক পাইক্যাদেরও চতুর্দিকে তাদের এত ব্যথা, মানে ওদের সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এরপরও তাদের সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু থামে না। এরা, তুমি বলতেছো টাকা দিতে পারবে না, কিন্তু আমি বলবো যে 1000 কোটি টাকা এখনো আসতেছে। চট্টগ্রাম বন্দর থেকে 25টা কন্টেইনার গায়েব হয়ে গেছে, কেউ জানে না কোথায় গেছে। আর এগুলো সব আসছিল গত তোমার 25 মার্চ মাসে। চাইনিজ একটা শিপে আসছিল এই কন্টেইনার গুলো। এগুলোতে এমন কি ছিল বা না ছিল বা কার, এগুলো কেউ জানতো না। এগুলা একরকম রেড সিগন্যাল দিয়ে বন্ধ করে দিয়েছিল। সেই কন্টেইনারে গায়েব, কেউ বলতে পারে না ওই কন্টেইনার কই। সন্দেহাতীত ভাবে এইখানেই আছে অস্ত্রশস্ত্র ছিল, যেটা পাইকারা পাঠাইছিল চাইনিজ জাহাজে, যাতে এইখান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়া ইন্ডিয়ারে অস্থিতিশীল করা যায়। তার মানে পাইকারা তখন কি দেখাবে জানো? যে ওই দেখেন আমাদের তো এখন যুদ্ধ চলতেছে ইন্ডিয়ার সাথে, কারণ বাংলাদেশে দিয়ে করাবে এটা। এদের কাহিনীটা বলি তাহলে আরো ভালো বুঝবা। এই যে বলুচিস্তানের যে স্বাধীনতাকামী সংগ্রাম চলে, ওখানে যতবারই এই সংগ্রাম হয়, তখনই পাইকারা করে কি কিছু ওই সন্ত্রাসী সংগঠন, যেমন ওদের যে মুজাহিদি সংগঠন, এদের যে বোমা টোমা মাইরা দেয়। আর ওখানে যে ওরা বুঝায় যে আমরা মুসলমান, তোমরা মুসলমান, সবাই মুসলমান, খবরদার আমাদের মধ্যে ভাঙন রটাইতেছে অন্যরা, ইহুদিরা, তোমরা এখানে যাইও না, তোমাদের ছেলে মেয়েরা। আজকে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে? আজকে ওরা এসে আমাদের বাপ মা তুলে, মা বোন তুলে কেন গালিগালাজ করবে? এগুলো প্রত্যেকটা হাদির অনুসারী, তো এই জন্যই আমরা যে কথায় ছিলাম যে ওরা তখন এই পাঠায় একদম পিওকে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেইখানেও তারা সেম কাহিনী করছে। আর আজকে দেখো এখন, মানে এটা বলে না যে আল্লাহর মায়ের বুঝের বাইরে, এটা কথা আছে না? আজকে সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের নেতারা
বলতেছে ভারতের কাছে আবেদন জানাচ্ছে যে আমাদের সহযোগিতা করো, আমরা স্বাধীনতা চাই। চিল্লে চিল্লে মিছিল হইতেছে। পাইক্যাদের এখন এগুলো সবগুলোতে দেশের লোকের তো চোখ সরাইতে হবে। ওরা যে কারণে বাংলাদেশে একটা গন্ডগোল লাগাবে, যাতে এই গন্ডগোলটা ইন্ডিয়া পর্যন্ত যায়, ওরা ওদের লোকজনদের বুঝাইতে পারবে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, সুতরাং সাবধান থাকো। তো ওই 25টা গিয়ে কোথায় গেল? এগুলা কোথায় গেল? এগুলো তো কেউ জানে না যে এই 25 কন্টেনার যে অস্ত্র, এই অস্ত্রগুলো কোথায় গেল? এই অস্ত্রগুলো তো কেউ জানে না। এই যে কথা বলতেছে, এটা আমি আর তোমার বলার দরকার নাই তো। গতকাল একটা পোস্ট দিছে জুলকার নায়ের সাহেব, বিশিষ্ট সাংবাদিক, ঝুমাদের বাবা। সে বলছে ঝুমা আর এরা সবাই পদত্যাগ করছে, কারণ হচ্ছে 50 কোটি টাকা হাদির নির্বাচনী ফান্ডের টাকা এবং হাদি ফাউন্ডেশনের টাকা মিলে 50 কোটি টাকায় দুইজনে তহবিল তসরুপ করে ফেলাইছে। এখন যখন বাকিরা হিসাব চাইতে ভাগ চাইতেছে, এখন ওনারা পদত্যাগ করে ফেলাইছে। এখানে মূল কথা হচ্ছে পয়সা। ওরা পয়সা মাইরা এখন আমরা আর নাই। এখন ঝুমা দেখো না কয় যে আমি কি পোস্ট দিব, আমি পোস্ট দিলেই তো মানুষ হামলে পরে গালাগালি করবে। আপনাদের হামলে পড়বে না, গালাগালি করবে না, আপনাদেরকে আপনাদের সম্মান দেখাবে। ইভেন এই 50 কোটি টাকার লোভেই কিন্তু ওরা হাদিকে হত্যা পর্যন্ত করিয়েছে। হাদি হত্যার সঙ্গে তো ঝুমা জড়িত। 50 কোটি টাকা এটা তো নরমাল, এটা তো অল্প টাকা, এর চেয়ে বেশি টাকা। হাদি হত্যার পিছনে জামাত জড়িত, এটা প্রথম থেকেই বলছি। মির্জা আব্বাস জড়িতই জামাত, প্রফিটটা হয়েছে জামাতের, লাভ জামাতের। জামাতে হাদিরে মারছে, হাদিরে মাইরা দিয়া এই কাম করছে। সুতরাং এই হাদিরে মারার পেছনে হাদি কোথায় যায়, কি যায়, এগুলো সবকিছুই এই এনসিপি আর জামাত মিলেই করছে। জামাতের জামাই ওই যে এখন হাদি হত্যাকারী 2 টাকা ফেরত দিতে কয় না কেন, বা এখন দাবি জানায় না কেন, ওরা ওখানে কি কি স্বীকার করছে কইতে কয় না কেন? ওরা তো দাবি জানাইতে পারে যে ওদের মিডিয়ার সামনে এনে বলতে বলো কে কারে খুন করাইছে। এটা এখন কিন্তু কয় না, চুপচাপ। কারণ হাদির ভাই লন্ডনে চলে আইছে, হাদির বউয়ের কোনো খবর আছে? যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হাদির বউ পোলার কোনো খবর আছে? কোনো খবর নেই। যেমন তোমার যে মুখ ধরে পানি বেচতে দিয়া কইছিল যে পানি লাগবে পানি, এইটা যেমন নাটক সাথে ওরা স্নাইপার দিয়ে গুলি করায় মারছে, এবার সবই প্রমাণিত সত্য। কিন্তু বঙ্গুর জাত, আমরা তো বুঝলেও বুঝি না। ওরা হচ্ছে নিজের ছাগল কুরবানি দিয়ে মানুষের বুঝাচ্ছে যে দেখো কাইটটা বানাইছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে এখন এই যে কাহিনীটা চলতেছে, এই কাহিনীর উপর বেস করে এখন নতুন প্রজন্মের কি করা উচিত? এই সমস্ত গাদ্দারদেরকে কি করা উচিত? নতুন প্রজন্মের কি করা উচিতটা কি, যাদের মাথা বিক্রি করলো এরা? নতুন প্রজন্মের করা উচিত একটা, এই নতুন প্রজন্ম আর পুরান প্রজন্ম বলতে বুঝি না, এই জেনজি যারা গত 2 বছরে বিভিন্ন শিক্ষকদেরকে মাইরা জুতার মালা গলায় দেওয়া হয়েছে না, তাদের উচিত এখন এদের মাইরা জুতার মালা গলায় দিয়া ঢাকা শহরে ঘুরানো, উল্লঙ্গ করে দিগম্বর করে ঘুরানো। যদি পারে এই জেনজি, তাহলে কমু যে তোদের মাথায় কি, তো এদের মাথায় কি? সত্য অশিক্ষিত ফ্রি ফায়ার দেখা পোলা পায়। এটা ঠিক, অশিক্ষিত ফ্রি ফায়ার দেখা পোলা পায়। একটাও কি ভালোভাবে মানুষ হইছে? দেখো না, এই যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হইতেছে, ওই যে তুমি ভিডিও গুলা দেখো, ছেলে মেয়ে গুলা মাম্মি ড্যাডি ঘরের ছেলে মেয়ে, ওদের মুখের ভাষা কি খারাপ! ভৈরা দুমু, সিরা দুমু, অমুক দুমু, তমুক দুমু, এইসব ভাষা, মানে যেগুলা ভাষা তুমি একা শুনলেও তোমার কানে তালা লাগবে। তো এইসব এই জেনজি প্রজন্ম, এদের কাছ থেকে কি শিখবা? বরঞ্চ পুরা জেনজি প্রজন্মটাকে ইন্দুরের বিষ খাওয়া মাইরা ফেলা উচিত। অবশ্য তাতেও ভেজাল, ইন্দুরের বিষটি ইন্দুরে খাইলেও মরে না। আর তুই শালারা কি, বাংলাদেশে এখন খাদ্য পণ্যে যে পরিমাণ ভেজাল দেয়, তাতে করে ইন্দুরের বিষ ভালো আপনি আশা করেন কিভাবে? তার উপর মার্কিন খাদ্য চুক্তি তো খেয়াল করছেনই কি অবস্থা। হ্যাঁ, এই যে বললো না যে বেশি দামে মার্কিন গম আনতেছে, তার কারণ কি? কারণ মার্কিন গম বেশি দামে আনলে ওটার কোয়ালিটি ফুল, তুমি আমি খাইতে পারবো। সবচেয়ে মজার বিষয় কি জানো? পাকিস্তান থেকে চাউল আনতেছে অলরেডি, পাকিস্তান তো ইন্ডিয়া থেকে না, এই চাউলটা পাকিস্তান ইউরোপে পাঠাইছে, ইউরোপের কোনো দেশ নেয় নাই। কারণ এটাতে এমন কিছু কেমিক্যাল আছে যেটা শরীরের ক্ষতি, যার কারণে ইউরোপ নামতে দেয় নাই। সেই চাউলই নিয়ে এখন বাংলাদেশের কাছে বেচতেছে।
তাহলে তো এগুলো, এই চাউল খাইলে তো বাংলাদেশের সাধারণ মানুষের শরীরে রোগ বাসা বাঁধবে। কারণ হচ্ছে তুমি ইউরোপের কোন দেশে পাকিস্তানি চাউল পাবা না, মেড ইন পাকিস্তান চাউল নাই, কোন পাকিস্তানি চাউল নাই, কোন পাকিস্তানি প্রোডাক্ট পাইবা না। এই যে খাদ্যে বিষক্রিয়া, এটার ব্যাপারে তো তাহলে সাধারণ জনগণের উচিত সোচ্চার হওয়া। এবং বান্ধব তাও খাবে। আরেকটা মজার কাহিনী তোমারে বলি, সেটা হচ্ছে ইংল্যান্ডে ডোনার কাবাব চলে। ডোনার কাবাব আমাদের অনেক ভাই বোন খায় ডোনার কাবাব। তো ডোনার কাবাবের যে ডোনারটা বানানো হয়, নরমালি ডোনার কাবাব যেমন ফ্রান্সে বা ইউরোপে অন্যান্য জায়গায় দেখছি, এটা একটা পাখির মাংস, এগুলো আসলে বড় বড় ওট পাখি আছে না কতগুলো, ওইরকম পাখির মাংস দিয়ে করে এটাকে। এইখানে এটারে সেইটা করে না, এইখানে করে কি তোমার গরুর চামড়া, খাসির চামড়া, কুত্তার চামড়া, মানে সমস্ত চামড়া নারী বুড়ি দিয়া এটারে বানায়, এটা খাওয়ায়। এটা নিয়ে মামলা হয়ে গেছে ফুড আলাদা ইংল্যান্ডে, এবং ওরা প্রায় কত 100 মিলিয়ন পাউন্ড জরিমানা করছে ওই কোম্পানিকে। সবচেয়ে বড় কোম্পানি যারা সাপ্লাই দেয়, এটা মুসলমান কোম্পানি এবং পাইক্কা কোম্পানি। বাহ, সুন্দর অবস্থা। এদের দিয়া এরা এই ডোনার বেচে সারা ইংল্যান্ডে, এখন মামলা হয়েছে, এখন মামলায় জরিমানাও খাইছে। তো এই হয়েছে তোমার পাইক্কা। যেই পাইক্কারা সারা পৃথিবীতে যায় পড়ালেখার নাম দিয়ে আইয়া চুরি চামারি করে, স্টুডেন্ট লোন ফুটা যায়। এখন বাংলাদেশ থেকে নাকি 4,500 বাঙালি যাবে পাকিস্তানে পড়ালেখা করতে, উচ্চ শিক্ষা থেকে। উচ্চ শিক্ষা না, এগুলোর উর্দু শিখাবে, উর্দু শিখায় বাংলাদেশে উর্দু যে পাকিস্তানের দেশে, যেই দেশে ভালো কোনো স্কুল কলেজই নাই, যেই দেশে মাইয়াদের পড়াই নিষিদ্ধ, সেই দেশে নাকি আমাদের দেশ থেকে যাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে। আবার আজকে যে সালাউদ্দিনের অবস্থা দেখছো, আমাদের শিলং সালাউদ্দিন, উনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন, কি চাইছেন? নগর নিরাপত্তায় ওনাদের পরামর্শ। উনি যখন ওখানে মিটিং করেন, তখন অলরেডি পাকিস্তানে বিভিন্ন শহরে বোমা বিস্ফোরণে 40 জন সেনা এবং পাবলিক সেনা কর্মকর্তা এবং পুলিশ মারা গেছে বিভিন্ন অঞ্চলে ওনাদের। তাহলে ওনারা কি নিরাপত্তা বুদ্ধি দিবে? এমন লোকের কাছে গেছে নিরাপত্তা চাইতে, সে তার নিজের বাড়িতে ঠিক মতো নিরাপত্তা নাই। হ্যাঁ, নিরাপত্তার পরামর্শ তাহলে তুই ইউরোপ থেকে চা, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বলছো ওরা কেমনে নিরাপদ করে, ওরা কেমনে ক্রাইম কন্ট্রোল করে ফেলায়, সেটা না করে ও গেছে পাকিস্তান থেকে চাইতে। একজন দর্শক অনেক সুন্দর একটা কমেন্ট করছে যে খাদ্যে ভেজাল থাকলেও সমস্যা নাই, জনগণ ফরমালিন ও ভেজাল খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু দেশের যে জঙ্গি ভেজাল আছে তা সামলানোর মতো অপশাসন দুটো, অপশন দুটো। অপশন দুটো এক হচ্ছে মাদ্রাসা, যেখানেই মাদ্রাসা বলৎকার পাও ওই মাদ্রাসার সাথে সাথে মাটির সাথে মিশাই দাও। আর দ্বিতীয় হচ্ছে জঙ্গি, যেখানেই ধরবা জঙ্গি, বাস তাদেরকে ওইখানেই তাদের ওই যে স্ট্যাম্প কাইটা খোঁজা করে দাও, খোঁজা, জঙ্গিদের খোঁজা করো। জঙ্গিদের ফাঁসির দরকার নাই, জেলের দরকার নাই, ওদের ধরো, খোঁজা করো, শেষ, জঙ্গিগিরি শেষ। এবং ওদের ছবি লাগাই দাও যে এদের খোঁজা করা হয়েছে জঙ্গিগিরির কারণে। ফাঁসি বানাই দিলে এনাফ, ওই আর কি ফাঁসি, মানে খোঁজা আর কি, এটা খোঁজা বলে। আগেকালের রাজা বাদশারা ওই তাদের ওই রানীদেরকে গার্ড দেওয়ার জন্য লোক রাখতো, কিন্তু এদের এই লোকগুলো রাখার আগে ওদের খোঁজা বানাই দিত, মানে তোমাদের আর কিছু থাকবো না। বাচ্চাদের মধ্যে আর কোনো সামর্থ্য থাকবে না, ওইটাই বানাই, শেষ। এটা হচ্ছে সবচেয়ে বেটার কাজ আমার মতো। এটা মনে হয় যারা জঙ্গি এবং যারা হচ্ছে এটা কি বলে বাংলাদেশ বিরোধী, তাদেরকে ধরে ধরে খোঁজা বানিয়ে দেওয়াই উচিত, তা না হলে এরা সোজা হবে না। জঙ্গির চেহারা দেখলেই তো জঙ্গি চিনা যায়। হ্যাঁ, এই যে বাংলাদেশে আমার বঙ্গু, শুধু বাংলাদেশটা, এশিয়ান বঙ্গু মুসলমানদের অবস্থা দেখো, এরা সব দেখবো যে লম্বা লম্বা দাঁড়িয়ে রাখে। কেন বেটা? দাড়ি তো রাখে সবচেয়ে বেশি ইহুদিরা, পৃথিবীতে সবচেয়ে বেশি দাঁড়িয়ে রাখে ইহুদিরা। ইহুদি প্রতিটা লোক দাঁড়িয়ে রাখে। এটা বলে সুন্নত, কই থেকে পাইছে, এটা কি এর সুন্নত আমি বুঝি না। এবং জঙ্গিগুলো দেখে দাঁড়িয়ে আমার চুলও লম্বা লম্বা। যে সমস্ত হুজুরেরা
ইহুদিদের কাছ থেকে টাকা খায়া বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ফিলিস্তিনের জন্য স্বাধীনতা চায়, তাহলে বুঝতে হবে তারা কোন পারপাস সার্ভ করার জন্য কাজ করছে। এইসব স্বাধীনতা মাধীনতা চাইয়া কি এখন কোনো আওয়াজ করে না কেন? এখন তো ওদের আব্বা হামাস তো ইসরায়েলের আব্বা ডাইকা ক্ষমতাই ছেড়ে দিছে ওখান থেকে, হ্যাঁ, গাজার দায়িত্বই ছেড়ে দিছে হামাস। আরে ভাই যারা এখানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে বেশি- 2.5-3 লক্ষ লোক মরিয়া, 2.5-3 লক্ষ লোক মরিয়া প্রমাণ করিল যে হামাস সন্ত্রাসী গোষ্ঠী। 2.5-3 লক্ষ বাচ্চা মরার পরে যাইয়া এখন গাজা শান্তি পাইবে অল্প কয়দিন পর। তাহলে চিন্তা করেন, আমি তো দেখছি যে যারা সব থেকে বেশি ফিলিস্তিনের স্বাধীনতা, ফিলিস্তিনের এই যে শিশু হত্যা নিয়ে ইমোশনাল ডায়লগ মারে, এরা অধিকাংশ ইহুদিদের কাছ থেকে পয়সা খায়। আরে এটা গ্যাঞ্জামটাও করে এরা ইহুদিদের পয়সা নিয়ে, না তো এই যে হামাস ভাগলা কেন? হ্যাঁ। তোমরা না বলে জিহাদের ময়দানে শহীদ দিতে গেছো, অযথাতে নিরীহ নারী শিশু মারা গেছে। এই আফিম এনে বিক্রি করেছে, সেই আফগানিস্তান সেই পাকিস্তানের কাছ থেকে চাচ্ছে নিরাপদ মানে মাদক প্রতিরোধ, নগর নিরাপত্তা। মানে পাকিস্তানের গোয়াই খালে আর বিলে, তার নগরের নিরাপত্তায় খালে বিলে এক পয়সার ভরসা নাই। যেই দেশের সেনাবাহিনীর লোকজন হেলিকপ্টার ছাড়া চলে না, ভয় সেনাবাহিনীর লোক বেলুচিস্তান থেকে যারা আসে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই বিমানে আসে, কেউ রেলে বা রোডে আসে না, কারণ জানে যে তাদের অবস্থা খারাপ, তাদের কোনো নিরাপত্তা নেই, নিজেরাও জানে। আর সেই 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 নগরের কাছে, সেই নগরের যে যার নিজের নগর নিরাপত্তা নাই, তার কাছে ছিল নিরাপত্তা। হাসবো না কাঁদবো। এবার আসেন রোহিঙ্গা সংকট। এটা কোথায় করেছে জানেন? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে এসব আলোচনা। কোন দেশ? বড় ভাই পাকিস্তান, ছোট ভাই পূর্ব পাকিস্তানের আলোচনা হয়েছে। মজার বিষয় হলো যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। আচ্ছা, পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? আমার বোধে আসে না। মানে একটা কমন সেন্স দরকার। পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? এটার বার্মা, চায়না বাংলাদেশের বিষয়। কারণ চায়নার সাথে এই বার্মার যারা এদেরকে বিদায় করেছে, বার্মা চায়নার সাথে তার সম্পর্ক ভালো। তারপরে চায়নার সাথে আলাপ করেন। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। কি আলাপ? কোন রোহিঙ্গা? এই রোহিঙ্গাদের যদি শেখ হাসিনা জায়গা না দিত, তখনই শেখ হাসিনা সরকার পতন ঘটে যাইতো। এই বাংলাদেশের মানুষ তখন বলছে মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, জায়গা দিতেই হবে। সবাই গেছে। আমরাও গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রথম মিছিল করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। গণজাগরণ মঞ্চ মিছিল করার পরে আমরা নাইপি মিছিল করেছিল, সবার আগে গণজাগরণ মঞ্চ মিছিল করছিল। এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই চাইছিল রোহিঙ্গারা বাংলাদেশে আসুক, কমিউনিস্ট পার্টি সহ। এখন রোহিঙ্গা আসার পরে কেমন লাগে? জমে গেছে না খেলা? এই রোহিঙ্গারা সারা পৃথিবীতে যেখানে যায় গাদ্দারি করে, যে নিজের দেশের প্রতি গাদ্দারি করেছে, সৈন্য দেশের প্রতি গাদ্দারি তো করবে। এরা দেখবেন খালেদা জিয়া, জামাত, বিএনপি এদের সমালোচনা করে না। আমি 3 দেশের রোহিঙ্গার সাথে আমার দেখা হয়েছে, এরা তো জানতো না, এরা বুঝে নাই আমি বাংলাদেশি। এরা বাংলাদেশ শেখ হাসিনা গালাগালি করে, আওয়ামী লীগ আছে। ওরা কেমনে জানলো? ওরা এই শিখানটা শিখাইলো কে? অথচ শেখ হাসিনা সরকার এদের জায়গা দিছে, এদের শিখাইলোটাকে যে শেখ হাসিনাকে গালি দিতে হবে। আর এদের কথা কি বলবো? আচ্ছা, আরেকটা ভারত প্রসঙ্গে আসতেছিল যে ভারতের মুসলমানরা কিভাবে, ওটা আরেক পর্বে অন্য বিষয়ে আলোচনা করবো, আসতেছি একটু করে, আবার 1 ঘন্টা পরে আসতেছি লাইভে। আচ্ছা, রোহিঙ্গা সংকট এরা কি করতে পারবে? 70,000 রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি আরবের কানমলার ডর ইউনিট সরকার দিয়ে দিয়েছে। সেটার প্রতিবাদ কেন করলো না এই সরকার? বাংলাদেশের কোনো চিঙ্কুবাম। আচ্ছা, ধরেন 7 জন ভারতীয় কে যদি নাগরিকত্ব দিত বাংলাদেশ, এতক্ষণ কি হইতো? কিয়ামত হয়ে যেত। বা 7 জন রোহিঙ্গা হিন্দুদের নাগরিকত্ব দিত বাংলাদেশে, কিয়ামত হয়ে যেত পাসপোর্ট দিলে। রোহিঙ্গা হিন্দু বাংলাদেশে 200 পরিবার মাত্র, তাদের খাবার পর্যন্ত দেয় না, ঠিক মতো খাবার দেয় না। ভারত চলে যাও, খাবার দেয় না। আর বাংলাদেশের অফিসিয়ালি ডিক্লেয়ার্ড 70,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছে সৌদি আরবের কথায়। কি বুঝলেন? এদের সৌদি আরবকে নিয়ে গেল। বাংলাদেশ থেকে সৌদি আরব কিভাবে গেল আমাকে বোঝায় বলেন। 70,000 রোহিঙ্গা, এরা নাকি গরিব, এদের নাকি টাকা পয়সা নেই, এরা নাকি না খায় মরে। তাহলে 70,000 এই রোহিঙ্গা কেমন সৌদি আরব গেল?
5 লক্ষ 6 লক্ষ টাকা নিচে তো কেউ যেতে পারে নাই। বাংলাদেশের তো অসংখ্য মানুষের সাধ্য নাই 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে সৌদি আরবে যাবে। এরা কেমনে গেল ভাই? এদের থেকে সুদে টাকা দেয় নাই, এরা থেকে জমি বেছে নাই, কেউ এদের জামিন হয় নাই, এরা বিয়ে আঙ্গাও করে নাই, গেল কেমনে? আর সৌদি আরবের কথা 70,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিল বাংলাদেশ। কেন দিল? সংসদে আলোচনা হয়েছে বা পত্রিকায় কলামে সমালোচনা হয়েছে, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর বিরোধিতা করেছে? করে নাই। বাংলাদেশের কোন আইনবিদ এর কথা বলেছে? ও সৌদি আরব যখন ঘাড়ে ধরবে তখন কোনো সমস্যা নাই, তখন সার্বভৌমত্ব নষ্ট হয় না, তখন সার্বভৌমত্ব নষ্ট হয় না। দুঃখিত, আমার এখানে সাউন্ড হচ্ছিল তার জন্য। আচ্ছা, একজন লিখেছেন রোহিঙ্গা ক্যাম্প কতগুলো মাদ্রাসা আছে ফরিদ ভাই জানেন? না, আমি জানি না। তো অসংখ্য, কোনো সমস্যা। এই মাদ্রাসাই তো এদের সর্বনষ্ট, এদের মগজ ধলাই তো এইভাবেই করছে। মাদ্রাসা মানে তো ক্যান্টনমেন্ট। একজন লিখছেন কেমন আছেন আপনি? লিখেছেন জি ভালো আছি। একজন লিখেছেন পাকিস্তানের সাহায্য প্রার্থনার আগেই তো জঙ্গি উৎপাদনের সহায়তা চলছে। খোদ পাকিস্তান এম্বাসিতে নিয়োজিত আইএসআই এর কি 4-5 জন লোক জঙ্গি প্রশিক্ষণের মাধ্যমে। এছাড়া পাকিস্তান কিভাবে, জি ঠিকই বলেছেন, সাহায্য করছে। ঠিক, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান উপার্জন মাদকের উপর নির্ভরশীল। সেই পাকিস্তান বাংলাদেশের মাদক নিরাপত্তা দেওয়ার জন্য এর থেকে আসবে। জি আমিও তাই বলেছি, জি ঠিকই বলেছেন। একজন সকল প্রকার মানবিক গুণ সম্পন্ন মানুষের শান্তি কামনা করে আমরা সৎ মানুষের ভালো থাকবেন। বাংলাদেশে হিন্দুরা রংপুর জায়গা কিনতেছে, কথা সত্যি? কি বলেন? রংপুরে কেন কিনতে যাবে? হিন্দুদের কি জায়গা যাদের আছেই তো, তাদেরকে আর অন্যান্য জায়গায় জায়গা নাই, রংপুর কেন কিনতে যাবে? সালাম ও শুভেচ্ছা নেবেন। জি ধন্যবাদ। জিতে রাও জিন্দাবীর, জি ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। কংগ্রেচুলেশন ফরিদ ভাই। সালাম নেবেন। আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যেতে পারে? জি আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, যোগাযোগ করেন। সালাম জিন্দাবীর, সালাম জানাই জিন্দাবীর, জি ধন্যবাদ। কি লিখেছেন একজন? লিখেছেন সিদ্ধান্তটি আওয়ামী লীগ সরকার আমলে নেওয়া হয়েছিল, যার জন্য রোহিঙ্গাদের সমাধান হয়েছে। আচ্ছা, তাহলে আওয়ামী লীগের সবকিছু আওয়ামী লীগের বাদ দেন, ওইটা কেন রাখলেন? ওটা তো আগে বাতিল করার কথা। এইবার আওয়ামী লীগের খুব ভালো লাগে না? আওয়ামী লীগের আমলে সমঝোতা হয়েছে, এতদিনে বাস্তবায়ন করবেন, ওটা তো আর না করবেন। আওয়ামী লীগের তো ফ্যাসিস্টের সব সিদ্ধান্ত খারাপ, ওটা আপনি কেন করেন? ওটা বাদ দেন, ওটা তো আগে বাদ দেওয়ার কথা। এখন আওয়ামী লীগ ভালো হইলে তো চলবে না ভাই, এখন আওয়ামী লীগ স্বাদ লাগে। সালাম নেবেন, সুস্থতা কামনা। জি ধন্যবাদ। হ্যাঁ, এবার একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলি। অন্য প্রসঙ্গ, বেশি লম্বা করবো না লাইভ, তখন হয়েছে। চশমাটা পাচ্ছি না, ওইটা যেটাতে ভালো মতো দেখা যায়। বলেছেন যে হ্যাঁ, এই তো আর 5-7 মিনিটে শেষ করবো। শোনেন, আরো মজার বিষয় বলি। এটা তো গেল সহযোগিতা চেয়েছে, আরো অন্যান্য সহযোগিতা। যে পাকিস্তান নিজে ভিখারি রাষ্ট্র হিসেবে
পাকিস্তান সারা পৃথিবীতে ভিখারি রাষ্ট্র হিসেবে পরিচিত, সেই রাষ্ট্রের কাছে আপনি কি সহযোগিতা চাইতে পারেন? আমার তো বোধে আসে না। বাংলাদেশের রপ্তানি উগান্ডার নিচে চলে গেছে। সবচেয়ে মজার বিষয়, তারেক রহমান বলেছেন আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয়, চীনের মানুষও কাঁঠাল খুব পছন্দ করে, ইনশাল্লাহ আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব। তারেক রহমান প্রধানমন্ত্রী। এই তো আগের নিউজ। আচ্ছা, ও শেখ হাসিনা যখন কাঁঠালের কথা যে বলেছিলেন মনে আছে? হাইরে হাইরে টিটকারি দিয়েছিলেন, মনে আছে? ট্রল কত না করেছিলেন। তারা এখন কোথায়? যে সকল জামাতি, হেফাজতি, আমার বিএনপির ভাবির পোলারা, এই যে যে শেখ হাসিনা যখন বলেছিল কাঁঠালের কথা, অনেকের তো পিত্তি চলে গিয়েছিল। হায় হায়, আমার কি শোনাইলো শেখ হাসিনা। এখন ভালো লাগে। তারেক রহমান ওই কথা বললে ভালো লাগে না? শেখ হাসিনা বলে, তারেক রহমান বলে আরাম, শেখ হাসিনা বলে হারাম, তাই না? এখন তারা কোথায়? যারা শেখ হাসিনা কাঁঠালের কথা বলে সমালোচনা করেছিলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী এটা নিয়ে সমালোচনা করেছেন, তারা এখন কোথায়? একটু ট্রল করে দেখান। এই যে দেখেন, পাকিস্তানে হামলায় সেনা ও পুলিশের 42 জন সদস্য নিহত। সেই দেশের কাছে নিরাপত্তা চায় আমাদের, সেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কি আর বলবো রে ভাই, হাসবো না কাঁদবো না বুঝে পারতেছি না। একটা অদ্ভুত ব্যাপার, এই যে একজন ডাক্তার, তার নাম হইলো ডাক্তার আসিফ জানোয়ার, ও না থুকু থুকু আসিফ আনোয়ার। ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার পোস্ট দিয়েছে, এমন নারীকে বিয়ে করুন যে ঘরের চৌকাট পার হতে চাইলে আপনার অনুমতির প্রয়োজন বোধ করবে। নারী কি তোমার দাস? এরা আবার ডাক্তার হয়েছে, এরা হলো বাই চান্স ডাক্তার। এদের হওয়ার কথা ছিল কওমি মাদ্রাসার খাদেম, মসজিদের খাদেম, কওমি মাদ্রাসার তালেবে ইলম, সমানে ওই যে বলৎকার হবে আর না হলে বলৎকার করবে। এরা বাই চান্স ডাক্তার হয়ে গেছে, এদের রূপ কিন্তু পাল্টে নাই। এই জন্য আমি বলি, অনেকে আমার কথা সমালোচনা করেন, আমি বলি কিন্তু যে মুসলমান মদখোর হোক, লম্পট হোক, সন্ত্রাসী হোক, খুনি হোক, বদমাইশ হোক, বাটপার হোক, সুদখোরি হোক, যাই যত আকাম করুক, আর যত মূর্খ হোক আর যত বড় উচ্চ শিক্ষিত হোক, মুসলমান কিন্তু মানুষ হয় না। আমার এই কথাই জানি, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে আমাকে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী বলবেন। একজন ডাক্তার এই কথা বলেছে, একজন নারী কি তার দাস না দাসী? তার কথা উঠবে বসবে, তার কথা উন্নতি নিতে হবে কেন? আবার কেউ বলে মুসলমান পড়ালেখা কম করছে তাই জঙ্গি হয়। ভারতে যে ডাক্তার ধরা পড়লো, তার মাসে 3-4 লাখ রুপি ইনকাম, সে জঙ্গি হয় নাই? বুয়েটের পোলাপান জঙ্গি হয় না? ওরাও কি মূর্খ? ভারতে না হয় নির্যাতিত, বলে ভারতের নির্যাতিত হয়ে জঙ্গি হয়েছে, এটা আবার যুক্তি দেয় বামপন্থীরা। বাংলাদেশে মুসলমান কি নির্যাতিত, এখানে জঙ্গি হয় কেন? ঘটনা কি? পাকিস্তানে মুসলমানও কি নির্যাতিত, অন্য জঙ্গি হয় কেন? কি কারণে একটু বলবেন কি? অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে যারা যায় তারাও কি নির্যাতিত? এখান থেকে অ্যাজাইলাম নিয়ে গেছে, গিয়ে অ্যাজাইলাম চেয়েছে, সেখানে থেকেছে, সেই দেশেরই ক্ষতি করে। ওরাও কি অর্থনৈতিক কারণে? এই জন্য বলি, এই জন্য চাইনা বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, মেন্টাল ইলনেস। এটা আমার কথা না, আমার উপরে যতই খেপেন, হাইর আমারে গালাগালি করে মেসেজে, ভয়েস শেষে যখন দেখি না, ভয়েস মেসেজও পাঠায়, ভয়েস মেসেজ পাঠায় গালাগালি করে। আমি বলেছি এটা, এই যে দেখেন দেখেন ডাক্তার এত জঙ্গি, এই মানসিকতা জঙ্গি। এই যে এই ডাক্তার, যে ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার ফেসবুকে যে পোস্ট করেছে, এর ডাক্তার হইলো কিভাবে? এত কবিরাজ হওয়ার কথা, এত জারফুক দেওয়ার কথা। যে এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার এই কথা বলে, ওই দেশে যে এই জন্য বলা হয়েছে এই দেশে কিভাবে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে এখন দেখেছেন। এ কিন্তু পড়ছে শিবিরের কোচিং এ, তারপরে হয়ে গেছে লামাজহাবি, তারপরে লামাজহাবি মাইন্ড সেট আপ। লামাজহাবি মানে চরম নারী বিদ্বেষী হতে হবেই আপনাকে, হইতে পারবেন। এরা আবার শিক্ষিত, দেশটা এইভাবে জঙ্গিবাদ এবং মৌলবাদের দিকে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের বুদ্ধিজীবীরা কোনো দায়িত্ব পালন করেন নাই। যেই দেশের একজন ডাক্তার এই ধরনের জঙ্গিবাদী চেতনা নিয়ে থাকে, তার কারণ কি? কারণ এই দেশে এই দায় বুদ্ধিজীবীদের, এই দায় কি শেখ হাসিনার? এখন বলেন যে শেখ হাসিনার জন্য দেয়, একটা ডাক্তার যখন মৌলবাদ শেখ হাসিনার জন্য দেয়, বলেন ওই ডাক্তারের শেখ হাসিনা পড়াইছিল ইউনিভার্সিটিতে, তার মেডিকেল কলেজে কি শেখ হাসিনা পড়াইছিল? ডাক্তার কারা? যাই হোক, আবার এই যে কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা, যা এই যে শাহরিয়ার আছে না, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার আছে না, বলছে 71-এ 1,20,000 বিহারিকে বিনা অপরাধে হত্যা করেছে, তার বিচার আজ হয়নি। আমি জানতাম যে কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা, বুঝতে পারছেন? ছবি দেখাইতে পারি না কেন জানেন? আমি ভিডিও ছবি দেখাইতে চাই, পারি না কেন জানেন? যদিও নিজে পারি না,
টেকনোলজি টেকনিশিয়ানের মাধ্যমে দেখা যায় টেকনোলজি বোঝে। সমস্যা হলো আমরা চুন থেকে পান খসালে আমাদের কপিরাইট দেয়। ফেসবুকের ছবিতে পুরনো 5 বছর আগের ছবি কপিরাইট বানায়, মানে কিছু আমরা দেখাইতেই পারি না। আমাদের পিছনে এই পেয়ারা পাকিস্তানি জঙ্গিরা, হেফাজতিরা, জামাতিরা, এদের যে আইটি টিম এবং সরকারের আমাদের পিছনে লেগেই থাকে। আমরা একটু ভুল করলেই কপিরাইট। অলরেডি আমার ফেসবুকে কপিরাইট দেওয়া হয়ে গেছে, কোনো কিছু দেখাইতে পারি না। ফেসবুকে পোস্ট দিয়েছি 5 বছর আগে কোন ছবির মধ্যে ফেক কপিরাইট দিয়ে বসেছে, সেই জন্য এগুলো দেখাইতে পারতেছি না আপনাদের। এমনিতে আমি টেকনোলজিতে দুর্বল, আমি বুঝি না। আশা করতেছি আমার টেকনিশিয়ান যে টেকনিক্যাল বিষয় বোঝে, যে এডিটর হিসেবে যোগ দিবেন পার্মানেন্টলি, তারপরে থেকে আপনাদের দেখাইতে পারবো। এর আগে আসলে আমি পারতেছি না, বা সেটা আরো আমরা গবেষণা করতেছি কিভাবে কপিরাইট যাতে না পড়ে। কালকে ওই যে কাশেম চাচার বাতিজার ওইখানে চ্যানেল 16 আমরা ইউনুসের বইটা, ওই যে পলাশ সাহেব এবং আরে দাদা, আরেক দাদা আমাদের, উনি একজন সাংবাদিক বাংলাদেশে, আমাদের প্রবীর দা, এই দুইজনে যে বইটা লিখেছেন ওই বইটা নিয়ে আমরা আলোচনা করেছি। কপিরাইট দিয়ে সেটা কপিরাইট দিয়েছে, কি করবে? মানে আমরা খুবই বিপদে আছি রে ভাই। মানে ইউনুসের সমালোচনা, জামাতের সমালোচনা করাই যায় না, করলে আমরা বিপদে করে যাই। আমাদের পিছনে তো আর লক্ষ লক্ষ টাকার ইনভেস্টর নাই, আমাদের পিছনে তো আর, আমাদের জন্য তো আপনার কি বলে টিম তো নাই যারা টেকনিক্যাল বিষয় দেখবে, আমাদের আইটি সাপোর্ট নাই। এ বলছে এর আগে জানতাম এই শাহরিয়ার কবির বলছে 71,20,000 বিহারকে বিনা বিচার হত্যা করেছে, তার বিচার আজও হয়নি। মানে 30 লাখ মানুষ মারছে, ওই বিচারের চিন্তা নাই। জামাতি তো এই কেসকে বান্দির পড়লো অরিজিনালি জামাতি, অরিজিনালি কামের বেটি পোলা, এখন দেখি যে বিহারির পোলাও। এর আগেও একবার কমরেড আনু বিহারি গিয়েছিল বিহারিদের বিচার নিয়ে সেমিনারে যোগ দিয়েছিল। এই কমরেড আনু বিহারি বেদে, কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে রাজি না এরা কেউ। সবচেয়ে মজার বিষয়, খেলাধুলা নিয়ে কিছু বলতে চাই না, তবু বলতে হয়। মানে কত বড় পাগল হইলে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে থানায় নোয়াখালীর তরুণ মামলা করতে গেছে। কত বড় উন্মাদ হইলে এটা সম্ভব। আরো একটা মজার বিষয়, সেটা হলো যে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে হাজারো নারী উদ্যোক্তার পাশে গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশন। বুঝতে পারছেন তো কোন বাটপার সেখানে চলে গেছে? এই ইউনুস সেখানেই যাবে যেখানে গরিব মানুষ শোষণ করা যাবে, রক্ত চোষা যাবে, সুদ খাওয়া যাবে, মানুষের রক্ত চিপে পয়সা না যাবে, সেইখানে ডক্টর ইউনুস তো আমেরিকায় গিয়ে ফাউন্ডেশন বানায় না, একবার বিদেশে গিয়েছিল, ইউরোপের কোন দেশে গিয়ে পুঁজি ভাটা হারাই গেছে। কারণ ওই দেশের মানুষ এত পাগল হয় নাই যে 34% সুদ দিয়ে তোমার কাছে টাকা নিবে। সারা পৃথিবীতে গ্রামীণ ফাউন্ডেশন নিষিদ্ধ করে, এই গ্রামীণের এই এনজিও যারা 34% ইন্টারেস্ট, এদের নিষিদ্ধ করা উচিত, দ্রুত নিষিদ্ধ হয়ে গেছে ইয়েমেনে। কারণ ওই যে ইয়েমেনে গরিব, চিন্তা করে দেখেন, যেখানে গরিব মানুষ সেখানে গিয়ে এই ডক্টর ইউনুসের মতো পাটপাড়ারা সেখানে গিয়ে শোষণ শুরু করে দেয়। আমাকে ফাইনালি করার কথা ছিল এবং আমি প্ল্যানও করেছিলাম যে ভারতে মহাভারত মাইক্রো ক্রেডিট নামে একটা করতে চেয়েছিলাম, কিন্তু ওটা করবো না। কারণ মাইক্রো ক্রেডিট মানে মানুষকে খুব শোষণ করে, একটা পাটপাড়ি, এটা করবো না। ব্যাংক করতে পারলে করুন, হলে নাই, করবো না কোনোদিন। আর বাংলাদেশে আমার মাইক্রো ক্রেডিটের জন্য একজন আমাকে প্রস্তাব দিয়েছিল, ইনভেস্ট করতে চাইছে, আমি করি নাই, করতে গিয়ে করি নাই, আমার কাছে আমি পারলামই না করে আরেকবার করতে গেছি, সব রেজিস্ট্রেশন সব করব, সকল পরিকল্পনা আমরা কনফার্ম করছি, বাংলাদেশে মাইক্রো ক্রেডিট খুলবো, এই যে গ্রামীণ ব্যাংকের মতো বা আশার মতো। ভাই আমার মনে টানে নাই, মানুষকে এত শোষণ আমি করতে পারবো না ভাই, পারবোই না, আমি এত শোষণ জুলুম করতে পারবো না। এইখানে আমার সেই শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমাকে শুরুতেই তারা আমাকে 10 কোটি টাকা দিতে চেয়েছিলেন যাতে মাইক্রো ক্রেডিট ওখানে খুলি বাংলাদেশে। আমি বলছি পারবো না, অন্য কিছু করো, অন্য কিছুতে আমরা হাত দিয়েছি, এটা করতে পারবো না, পারবোই না, আমি ব্যাংক করতে পারবো। ভারতেও আমরা করতে চেয়েছিলাম, মহাভারত নাম দিয়ে করতে চেয়েছিলাম, মহাভারত ফাউন্ডেশন নাম দিয়ে আমরা করতে চেয়েছিলাম মাইক্রো ক্রেডিট, কিন্তু না, আমরা মাইক্রো ক্রেডিটে যাবো না, করলে যদি কোনোদিন পারি ব্যাংক করবো, না সেটা আমরা করবো না। ঠিক আছে, তবে ভবিষ্যতে সম্ভাবনা আছে ব্যাংক হিসেবে যদি মাইক্রো ক্রেডিট আমরা যাবো না। এই যুদ্ধ বিধ্বস্ত এখানে চলে গেছে, মানুষের শোষণ আমরা করতে পারবো না। আচ্ছা, তারপরে দেখি সবচেয়ে হাস্যকর ব্যাপার, আমাদের পেতিপাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়া, বর্তমানে তারেক রহমানের পাড়া বলছে জনগণের স্বার্থে বেশি দামে গম কেনা হয়েছে। আলাপ শুনছেন? জনগণের স্বার্থে নাকি বেশি দামে গম, সব জনগণের সাথে, মানে মৌলবীরা যেমন সব ইসলামের স্বার্থে, যা করে আর ইসলামের সাথে, এমনকি তারা বলৎকার করে সেটাও নাকি ইসলামের স্বার্থে, তারা চিন্তাই করে সেটাও নাকি ইসলামের স্বার্থে, যারা চুরি ডাকাতি করে সেটাও নাকি ইসলামের স্বার্থে, তারা মিসকিনগিরি করে সেটাও নাকি ইসলামের স্বার্থে। এই ওইরকম একটা ফটো, আবার ফটো, এটা তারা বলতে পারে না। এই বাটপার বলে ফেলছে, এই যে নেশৌরি জায়েদ বলছে যে জনগণের স্বার্থে বেশি দামে গম কেনা হয়েছে। কত বড় বাটপার, কত বড় মিথ্যুক ধোঁকাবাজ। মনে রাখো জায়েদ পাড়া এবং তাদের সমর্থকেরা, এই সরকার কিন্তু চেঞ্জ হবে তখন যখন দাম বেশি আসবে। আমি শেখ প্রতিনিধি এটা বলবো,
এটাই কোট করে বলবো, জনগণের স্বার্থে বেশি দামে তেল কেনা হচ্ছে, জনগণের স্বার্থে বেশি দামে বিদ্যুৎ কেনা হচ্ছে, জনগণের স্বার্থে বেশি দামে আমদানি করা হচ্ছে। আমিও শেখ ফরিদ কিন্তু এই কথাটা বলবো, সেই সুযোগ আমার একদিন কিন্তু আসবেই, আসতেছে খুবই শীঘ্রই এবং আসবেই। মনে রেখো জাহিদ পাড়া, তোমার এই কথাটা মনে রাখলাম। আর যারা এই জামাত, শিবির, হেফাজত, বাবির পোলা, বিএনপি যারা আছো, এটাও মনে রেখো সোনার চানেরা, এটার কিন্তু প্রতিবাদ করে নাই, তোমার সরকার এই কথা বলছে, তোমার সরকার উপদেষ্টা। আমরাও এই কথাটাই বলবো। মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে কি উপকার করতেছে এরা, বুঝতে পারছেন? অদূর ভবিষ্যতে মানে প্রত্যেক কথার জবাব থাকবে, অর্থাৎ দেশে যাই ঘটুক রেডিমেড জবাব। এরা আইন শৃঙ্খলার অবনতি ঘটলে কি বলতে হবে, এদের ভাষা কোট করলেই হবে। সব সরকার কোনো সুবিধা, যেমন ওই যে আরেক বাটপার আছে না একটা, ওই যে গান গায়, কি যেন নাম, দেখতেছে মানুষের চেহারা নিয়ে কিছু বলতে চাই না, ওই যে একটা আছে না গান গায়, সায়ান নাকি ফায়ান, গান গায় না, সে বলেছিল যে 5,000 কোটি টাকা দুর্নীতি করলে কি সমস্যা। জুলাইসুদ্দারা কত বড় পাটপার, আবার বামপন্থী, কত বড় পাটপার। 5,000 কোটি টাকা দুর্নীতি করলে কি সমস্যা জুলাইসুদ্দাদের? মানে সে নিজে বলছে আমি যদি 5,000 কোটি টাকা দুর্নীতি করি কি সমস্যা জুলাইসুদ্দাদের? তারা দেশের জন্য কিছু করছে, মনে যেন থাকে। আমিও বলবো যে 1,000 কোটি টাকা যদি দুর্নীতি করি তোমাদের কি সমস্যা সিংহবামেরা? তখন যেন চেও চেও পেও পেও করো না ভাইরা আমার, তখন যেন চেও চেও পেও পেও করো না। এই কথাগুলো যেন মনে থাকে, এগুলো এই জন্য বলে রাখতেছি রেকর্ড। এইবার পশ্চিমবঙ্গ দেশ শেষ করি, আর 1-2 মিনিট আমি বলছি, ভাবছিলাম 20 মিনিটে শেষ করবো। মহান কমরেড গরুখোর বিকাশ ভট্টাচার্য বলেছে এনকাউন্টার হলো ইসলামী সংস্কৃতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনকাউন্টার কি? ইসলামী সংস্কৃতি। কি মুসলমানেরা কিছু তো বলো না এখন, এটা কি ইসলামী সংস্কৃতি? তাহলে মেনে নিয়েছে? পশ্চিমবঙ্গের মুসলমানরা এখন কোথায়? টিপু সুলতান মসজিদের ইমাম কোথায়? এখন ইমাম বুখারী কোথায়? এটা যদি শুভেন্দু অধিকারী বলতো যে এনকাউন্টার হচ্ছে ইসলামী সংস্কৃতি, এটা কমরেড এই যে চিঙ্কু বাম, জালিয়াত বাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বলে যদি শুভেন্দু অধিকারী বলতো, তাহলে এতক্ষণ কিন্তু ভারতের মুসলমান একযোগে প্রতিবাদ করতো, বাংলাদেশ থেকে মিছিল হইতো। ছি 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 ছি, এই যে এনকাউন্টার, মারামারি, কোনাগুনি, এটাকে ইসলামী সংস্কৃতি কেমনে হলো? কিন্তু এটা বিকাশ রঞ্জন ভট্ট বলেছে কোনো সমস্যা নাই আর, কারণ কমরেড বলেছে তো, কারণ কমরেড। সেই জন্য আমি বলি মোহাম্মদিস্ট আর মার্কসিস্ট দিন শেষে এরা এক।